জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2024-25, 25-26 কিংবা 26-27 শিক্ষাবর্ষে আছো বা তার পরবর্তীতে তোমাদের কোর্স হচ্ছে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, এই টপিক যেগুলো আমি দিয়েছি এগুলো পড়লে তোমরা যেই কোনো বছরই তোমরা কমন পাবে। আবার বলছি, যেই কোনো বছরই তোমরা এখান থেকেই কমন পাবে এবং এই প্রশ্নগুলো থেকে যেই প্রশ্নটি আগের বছর আসবে জাস্ট ওই প্রশ্নটা বাদ দিয়ে বাকিগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো আমরা উত্তর সহই দেখার চেষ্টা করব। আপাতত হচ্ছে আমরা একটু সাজেশন করে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর হচ্ছে উপনিবেশবাদ কাকে বলে? দক্ষিণ এশিয়ার রাষ্ট্র গঠনে উপনিবেশবাদের প্রভাব আলোচনা করো। 3 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 4 হচ্ছে উপনিবেশিক শাসন দক্ষিণ এশিয়ার রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জসমূহ উল্লেখ করো। 5 নম্বর হচ্ছে নেপালের বর্তমান সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর হচ্ছে ভারতের রাজনীতিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা বর্ণনা করো। 7 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝো? ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো। 8 নম্বর হচ্ছে শ্রীলঙ্কার রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 9 নম্বর হচ্ছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 10 নম্বর হচ্ছে ভারতীয় বর্ণপ্রথা সম্পর্কে যা জানো লেখো। 11 নম্বর হচ্ছে পাকিস্তানের রাজনীতিতে বারবার সামরিক হস্তক্ষেপের কারণ আলোচনা করো। 12 নম্বর হচ্ছে পাকিস্তানের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। 13 হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ কি? ভারতীয় ধর্মনিরপেক্ষতার বৈশিষ্ট্য আলোচনা করো। 14 হচ্ছে পাকিস্তানের রাজনীতিতে সামরিক বেসামরিক আমলাতন্ত্রের আধিপত্যের কারণ কি ব্যাখ্যা করো। 15 নম্বর হচ্ছে ভারতে সামাজিক আন্দোলনসমূহের চ্যালেঞ্জ ও মূল্যায়ন আলোচনা করো। 16 নম্বর হচ্ছে শ্রীলঙ্কার জাতিগত সংঘাতের কারণ আলোচনা করো এবং এর একটি মারাত্মক হুমকি বর্ণনা করো। 17 নম্বর হচ্ছে শ্রীলঙ্কার রাজনীতিতে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর চ্যালেঞ্জসমূহ উল্লেখ করো। 18 নম্বর হচ্ছে পাকিস্তানের রাজনীতিতে পারিবারিক তন্ত্রের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 19 নম্বর হচ্ছে শ্রীলঙ্কার রাজনীতিতে পারিবারিক প্রভাব থেকে মুক্তির উপায়গুলো তুলে ধরো। 20 নম্বর হচ্ছে পাকিস্তানের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এবং বাধাগুলোর বর্ণনা দাও। 21 হচ্ছে নেপালের রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের কারণসমূহ আলোচনা করো। 22 হচ্ছে নেপালের হিন্দু রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তরের কারণসমূহ উল্লেখ করো। 23 নম্বর হচ্ছে নেপালের 2025 সালের আন্দোলনের কারণসমূহ আলোচনা করো। 24 হচ্ছে মাওবাদী আন্দোলন কি? নেপালে মাওবাদী আন্দোলনের কারণ ও শান্তি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 25 নম্বর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব আলোচনা করো। 26 হচ্ছে দক্ষিণ এশিয়ার সহযোগিতা সংস্থা মানে সার্ক এই সমস্যাসমূহ আলোচনা করো। 27 হচ্ছে সামাজিক পরিবর্তন কি? দক্ষিণ এশিয়ায় সামাজিক পরিবর্তনের প্রভাবসমূহ আলোচনা করো বা বর্ণনা করো। 28 নম্বর হচ্ছে জনতন্ত্রবাদী সংগঠন দাও। দক্ষিণ মানে জনতন্ত্রবাদী সংগঠনের সংজ্ঞা দাও। দক্ষিণ এশিয়ার জনতন্ত্রবাদী সংগঠনগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো। 29 নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা উল্লেখ করো। এই হলো আমাদের সাজেশন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ সুজন স্যার। আপনাদের প্রতি অনুরোধ থাকবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিলে এবং সেই শেয়ারের স্ক্রিনশট আপনারা যদি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠান তাহলে কিন্তু পিডিএফটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তবে এইটা সীমিত সময়ের জন্য, কখন থেকে কখন চলবে সেটা কমেন্ট সেকশনে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ফ্রি অফার সম্পর্কে। 1 নম্বর হচ্ছে আমরা এখন উত্তরে দেখব 1 নম্বরের উত্তর কীভাবে আছে। 1 নম্বরের উত্তর আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব আলোচনা করে বলা আছে। দেখো, তো এখানে আমরা যদি দেখি যে সাউথ এশিয়া হলো এমন একটি অঞ্চল যা ইতিহাস, সংস্কৃতি, জনসংখ্যা এবং আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এই অঞ্চলটি একদিকে হিমালয় দ্বারা হচ্ছে সুরক্ষিত, অন্যদিকে ইন্ডিয়ান ওশেন দ্বারা হচ্ছে বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ নিয়ে গঠিত। এই অঞ্চলটি ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার কারণে আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক গুরুত্ব, এক নম্বর হচ্ছে কৌশলগত ভৌগোলিক অবস্থান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূরাজনৈতিক শক্তি হল এর অনন্য অবস্থান। একটি এশিয়ার কেন্দ্রীয় অংশে অবস্থিত এবং মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া, ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হিসেবে কাজ করে। স্থলপথে যেমন একটি বৃহৎ বাণিজ্য ও যোগাযোগের কেন্দ্র, তেমনই সমুদ্র পথেও এটি বিশ্ব বাণিজ্যের একটি প্রধান প্রবেশদ্বার। এই অবস্থানের কারণে বৈশ্বিক শক্তিগুলো সর্বদা এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে সচেষ্ট থাকে। 2 নম্বর হচ্ছে ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ। দক্ষিণ এশিয়া সরাসরি ইন্ডিয়ান ওশেন অঞ্চলের একটি বড় অংশের উপর প্রভাব বিস্তার করে, যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি। এই সমুদ্রপথের মাধ্যমে মধ্যপ্রাচ্যে তেল, আফ্রিকার কাঁচামাল এবং পূর্ব এশিয়ার শিল্পপণ্য বিশ্বব্যাপী পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ মানে হচ্ছে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্য প্রবাহের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করা। 3 নম্বর হচ্ছে বিপুল জনসংখ্যা ও শ্রমশক্তি। দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল, যেখানে শত কোটি মানুষের বসবাস। এই বিশাল জনসংখ্যা একদিকে বৃহৎ ভোক্তা বাজার সৃষ্টি করে, অন্যদিকে সস্তা ও দক্ষ শ্রমিক শক্তির উৎস হিসেবে কাজ করে। বৈশ্বিক বহুজাতিক কোম্পানিগুলো এই অঞ্চলে উৎপাদন কেন্দ্র স্থাপন করে, কারণ এখানে শ্রম ব্যয় কম এবং বাজার সম্ভাবনা অত্যন্ত বেশি। ফলে দক্ষিণ এশিয়া বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শ্রম ও বাজার কেন্দ্র। 4 নম্বর হচ্ছে পারমাণবিক শক্তির কেন্দ্র। দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ দেশ, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এই দুটোই, এবং এই কারণে এই অঞ্চল বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও সীমান্ত বিরোধের কারণে যে কোনো সংঘাত পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে, যা শুধু আকস্মিক নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। 5 নম্বর হচ্ছে চীন ভারত ভূরাজনৈতিক প্রতিযোগিতা। দক্ষিণ এশিয়া বর্তমানে বৈশ্বিক দুই বড় শক্তি চীন ও ভারতের মধ্যে কৌশলগত প্রতিযোগিতার প্রধান কেন্দ্র। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ভারতের আঞ্চলিক প্রভাব বিস্তার নীতি এই অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। বন্দর, সড়ক, রেলপথ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দুই দেশই এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। 6 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনা। দক্ষিণ এশিয়া নদী, কৃষিজমি, খনিজ সম্পদ এবং শক্তি সম্পদের দিক থেকে সমৃদ্ধ। বিশেষ করে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পদসমূহ শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের বিশাল সম্ভাবনা তৈরি করে, যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করে। 7 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য করিডোর। দক্ষিণ এশিয়া ইউরোপ, আফ্রিকা ও পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর হিসেবে কাজ করে। স্থলবন্দর, সমুদ্রবন্দর ও আকাশপথের মাধ্যমে এই অঞ্চল বিশ্ব বাণিজ্যের প্রবাহকে সহজ করে তোলে। ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে দক্ষিণ এশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বর হচ্ছে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ এবং সামাজিক উন্নয়ন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
10 নম্বর হচ্ছে সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য। দক্ষিণ এশিয়া বহু ধর্ম, ভাষা ও সংস্কৃতির মিলনস্থল। এই বৈচিত্র্য একদিকে সামাজিক সমৃদ্ধি আনে, অন্যদিকে রাজনৈতিক জটিলতা সৃষ্টি করে। ফলে এই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা অনেক সময় অভ্যন্তরীণ বৈচিত্র্যের উপর নির্ভর করে। 11 নম্বর হচ্ছে সীমান্ত বিরোধ ও নিরাপত্তা সমস্যা। ভারত, পাকিস্তান, ভারত, চীন এবং অন্যান্য সীমান্ত বিরোধ এই অঞ্চলের ভূরাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে। এইসব বিরোধ প্রায়ই সামরিক উত্তেজনা সৃষ্টি করে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। 12 নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। দক্ষিণ এশিয়ার অনেক দেশ দ্রুত অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা অবস্থান করছে। 13 নম্বর হচ্ছে জলবায়ু ঝুঁকি। এই অঞ্চল জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বন্যা, ঘূর্ণিঝড়, খরা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো সমস্যা রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করে। 14 নম্বর হচ্ছে সামরিক কৌশলগত গুরুত্ব। দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে কাজ করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও নৌপথ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। 15 নম্বর হচ্ছে বৈশ্বিক ভারসাম্যের প্রভাব। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বা অস্থিতিশীলতা সরাসরি বৈশ্বিক শক্তির ভারসাম্যকে প্রভাবিত করে। এই অঞ্চলের যে কোনো বড় পরিবর্তন বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। উপসংহারে হচ্ছে দক্ষিণ এশিয়া তার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, অর্থনৈতিক সম্ভাবনা এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অঞ্চল। এই অঞ্চলের স্থিতিশীলতা বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দক্ষিণ এশিয়াকে আধুনিক বিশ্ব রাজনীতির একটি কেন্দ্রীয় কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এবার আমরা পরবর্তী অংশে জানবো হচ্ছে উপনিবেশবাদ কাকে বোঝায়, দক্ষিণ এশিয়া রাষ্ট্র গঠনে উপনিবেশবাদের প্রভাব